এই ভিডিওতে তোমাদের শেখাবো কিভাবে তোমরা ইংরেজি বলার সময় উইল হ্যাভ টু, উড হ্যাভ টু এবং উড হ্যাভ হ্যাড টু কে ব্যবহার করবে। উইল হ্যাভ টু কিভাবে ব্যবহার করবে, কোন প্রসঙ্গে কি রকম কথা, কি রকম বাক্য হলে উইল হ্যাভ টুটাকে ব্যবহার করতে হবে, একইভাবে উড হ্যাভ টুটাকে ঠিক কোন জায়গায় ব্যবহার করতে হবে, কি রকম কথার ক্ষেত্রে, কি রকম বাক্যের ক্ষেত্রে উড হ্যাভ টুটাকে ব্যবহার করতে হবে এবং উড হ্যাভ হ্যাড টু এই ভার্ব ফ্রেজটাকে কখন, কিভাবে, কি রকম বাক্যের ক্ষেত্রে ব্যবহার করতে হবে সবই তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তাহলে এই ভিডিওতে তোমরা শিখবে উইল হ্যাভ টু, উড হ্যাভ টু এবং উড হ্যাভ হ্যাড টু কে কিভাবে ইংলিশ বলার সময় ব্যবহার করতে হয়। এখানে দেখো, প্রথমে আমি দেখাচ্ছি উইল হ্যাভ টু কে তোমরা কিভাবে ব্যবহার করবে। উইল হ্যাভ টু কে ব্যবহার করতে গেলে তোমাদের ব্যবহারটা জানতে হবে, মানে কোন ধারণা বা কোন অবস্থাতে আমাদের বা তোমাদেরকে উইল হ্যাভ টুটাকে ব্যবহার করতে হবে। দেখো এখানে আমি কি লিখেছি, ভবিষ্যতে করতে হবে। ভবিষ্যতে কোনো একটা কাজ করতে হবে, অবশ্যই করতে হবে, ভবিষ্যতের দায়িত্ব বা বাধ্যবাধকতা, ভবিষ্যতে দায়িত্ব বা বাধ্যবাধকতা এরকম যদি বোঝানো হয় কোনো সেন্টেন্স দিয়ে, তাহলে সেখানে উইল হ্যাভ টুটাকে ইউজ করতে হবে। বোঝা গেল? ভবিষ্যতে করতে হবে এইটুকু মনে রাখলেই যথেষ্ট, ভবিষ্যতে কোনো একটা কাজ করতে হবে। তো গঠনটা কি হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ টু, উইল হ্যাভ টু, নেক্সট ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে যে কাজটা করতে হবে সেই কাজের প্রেজেন্ট ফর্ম, সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি এখানে দুটো এক্সাম্পল দিয়ে এই উইল হ্যাভ টুটাকে কিভাবে ইংলিশ বলার সময় ব্যবহার করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তোমরাও এই ধরনের এক্সাম্পল তৈরি করবে, মানে ভবিষ্যতে করতে হবে এই রকম কনসেপ্ট বা ধারণা যেন বাক্যটার মধ্যে থাকে, তাহলেই উইল হ্যাভ টুটাকে একেবারে নিশ্চিন্তে তোমরা ব্যবহার করতে পারবে। এখানে দেখো, আগামী সপ্তাহের মধ্যে প্রজেক্টটা শেষ করতে হবে। এখানে সাবজেক্টটা আমি বা আমরা, যদি আমি বলি কথাটা, তার মানে আমাকে আগামী সপ্তাহের মধ্যে প্রজেক্টটা শেষ করতে হবে। তাহলে এই গঠন অনুযায়ী তুমি যদি বলো, কি বলবে, আই, সাবজেক্ট আই, তারপরে সাবজেক্ট আই, তারপরে উইল হ্যাভ টু, আই উইল হ্যাভ টু, আই উইল হ্যাভ টু শেষ করতে হবে, মানে কমপ্লিট, অ্যাকশনটা হচ্ছে কমপ্লিট, শেষ করা। I will have to complete the project, I will have to complete the project কবে না, বাই আগামী সপ্তাহ, মানে নেক্সট উইক। ঠিক আছে? তাহলে ইংলিশটা পুরো কি দাঁড়ালো, I will have to complete the project by next week। কি বলবে ইংলিশে, I will have to complete the project by next week। আগামী সপ্তাহের মধ্যে প্রজেক্টটাকে আমাকে শেষ করতে হবে। ঠিক আছে? এখানে ভবিষ্যতে কোনো একটা কাজ করতে হবে এরকমই বলা হচ্ছে, সেই কারণে উইল হ্যাভ টু ব্যবহার হলো। পরেরটা, তোমাদের ডেডলাইনের আগে ফিস দিতে হবে। তাহলে তোমাদের সাবজেক্ট, তারপরে কি বসবে, উইল হ্যাভ টু, ইউ উইল হ্যাভ টু পে, পে মানে দেয়া, ইউ উইল হ্যাভ টু পে দ্য ফিস আগে, বিফোর the deadline, before the deadline। বোঝা গেল? তাহলে ইংলিশে কি বলবে, তোমাদের ডেডলাইনের আগে ফিস জমা দিতে হবে বা দিতে হবে। কি বলবে ইংলিশে, you will have to pay the fees before deadline, before the deadline। বোঝা গেল? তাহলে বুঝতে পারলে উইল হ্যাভ টুটাকে কিভাবে ব্যবহার করতে হয়। প্রসঙ্গটাকে মনে রাখবে, যে কোন প্রসঙ্গে ভবিষ্যতে কি রকম অ্যাকশনটা হলে তবে উইল হ্যাভ টুটাকে ব্যবহার করা যাবে। যাই হোক, আশা করি দুটো এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সের চেহারাটা কি রকম হয়। চেহারাটা মনে রাখতে হবে আর সঙ্গে এই কনসেপ্টটা বুঝে নিতে হবে, তাহলেই তোমরা উইল হ্যাভ টুটাকে খুব সহজে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারবে। এবার দেখে নাও উড হ্যাভ টুটাকে কিভাবে ইংলিশ বলার সময় ব্যবহার করবে।
ইংলিশ বলার সময় উড হ্যাভ টুটাকে ব্যবহার করতে হলে তোমাদের এই জিনিসটা বা এই ধারণাটা তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে কি না ভবিষ্যতে শর্ত বা সম্ভাবনা অনুযায়ী কোনো কাজ করতে হবে বা হতো বাস্তবে যা ঘটবে না। মানে ভবিষ্যতে বাস্তবে এরকম কিছু ঘটবে না, অথচ আমরা ভাবছি এরকম ভবিষ্যতে শর্ত বা সম্ভাবনা অনুযায়ী কোনো কাজ করতে হবে বা করতে হতো। এই ধরনের যে ব্যবহারটা মানে উড হ্যাভ টুটাকে ইউজ করা হচ্ছে অনেকটা ফিউচার ইন দ্য পাস্ট, ঠিক আছে? ফিউচার ইন দ্য পাস্ট টেন্সের জন্য মানে সেই রকম ব্যাপারটার জন্য এই যে হতো কথাটা চলে আসছে, বা অনেক ক্ষেত্রে হবে কথাটাও চলে আসবে যদি আমরা ইনডিরেক্ট স্পিচে বাক্যটাকে বলার চেষ্টা করি। যাই হোক, তোমাদেরকে এইটুকু মনে রাখলেই হবে ভবিষ্যতে শর্ত বা সম্ভাবনা অনুযায়ী কোনো কাজ করতে হবে বা হতো। এই শর্ত বা সম্ভাবনা এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, মানে শর্ত বা সম্ভাবনা ওপর ভিত্তি করে কোনো একটা কাজ করতে হতো বা করতে হবে, এই জায়গাটা হচ্ছে আসল জায়গা উড হ্যাভ টু ব্যবহারের ক্ষেত্রে। তার মানে এটাকে উড হ্যাভ টুটাকে তখনই ব্যবহার করতে পারবে যেখানে তোমার শর্ত আছে, কন্ডিশন আছে। কন্ডিশন ছাড়া উড হ্যাভ টুটাকে কিন্তু ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তার মানে কোন কন্ডিশনের উপর ভিত্তি করে, কোন শর্তের উপর ভিত্তি করে কোনো একটা কাজ করতে হবে বা হতো, সেই জায়গায় উড হ্যাভ টুটাকে ইউজ করতে হবে। এবং এটা অবশ্যই বাস্তবে যা ঘটবে না, এইটা কিন্তু আর একটা পয়েন্ট, ঠিক আছে? এখানে দেখো প্রথমে আমি গঠনটা লিখে নিই, সাবজেক্ট প্লাস উড হ্যাভ টু, সাবজেক্ট প্লাস উড হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান, মানে যে কাজটা করতে হবে বা হতো সেই কাজের সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস উড হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান। এইবারে আমি দুটো এক্সাম্পল দিয়েছি, দুটো এক্সাম্পলকে দু রকম ভাবে লিখে দেখিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের এই যে ব্যাপারটা, এই ধারণাটা, এই কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়। তো তোমরাও এই ধরনের সেন্টেন্স তৈরি করবে, তবে অবশ্যই খেয়াল রাখবে সেন্টেন্সের মধ্যে যেন কন্ডিশন বা শর্ত বা সম্ভাবনা থাকে। যেমন আমি সেন্টেন্সগুলো লিখেছি, দেখো কোনো একটা কন্ডিশনের উপর ভিত্তি করে আর একটা কাজ হবে বা হতো এটা বলা হচ্ছে। যেমন যদি বৃষ্টি হয়, মানে এই বৃষ্টি হওয়াটা হচ্ছে একটা সম্ভাবনা বা শর্ত। যদি বৃষ্টি হয় তবে অনুষ্ঠান বাতিল করতে হবে, তাহলে এই যে তবে অনুষ্ঠান বাতিল করতে হবে এই জায়গায় উড হ্যাভ টুটাকে ইউজ করতে হবে। কেন না এখানে একটা কন্ডিশন পসিবিলিটি উল্লেখ করা হয়েছে যার উপর ভিত্তি করে পরের যে অ্যাকশন সেটাকে বলা হচ্ছে। বৃষ্টি হলে অনুষ্ঠান বাতিল করতে হতো, মানে এটা ফিউচার ইন দা পাস্ট এই সেন্সে, মানে এই রকম ভাবে সেন্টেন্সটাকে ভাবা হচ্ছে, ঠিক আছে? যদি এই ধরনের সেন্টেন্স আমি এই যেখানে আঙুলটা দিচ্ছি এই ধরনের সেন্টেন্সটা তোমরা যখন উড হ্যাভ হ্যাড টুটাকে ইউজ করবে ঠিক এইরকমই সেন্টেন্সটা পাবে। তবে এক্ষেত্রে গুলিয়ে ফেলো না। তবে আমি যেটা মনে করি যে তোমরা যদি একটা টাইম মার্কার হিসাবে ধরে নাও, মানে টাইম একটা উল্লেখ করো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে মনে হয় এই উড হ্যাভ টু আর উড হ্যাভ হ্যাড টু কে খুব সহজে আলাদা করতে পারবে। টাইম বলতে আমি যদি এখানে আজ কথাটাকে উল্লেখ করে দিই, মানে বর্তমানকে বোঝাচ্ছি আমি, আজ কথাটাকে উল্লেখ করে দিই, তাহলে এক্ষেত্রে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, যতই সেন্টেন্সের চেহারাটা এইরকম অতীত বা পাস্টের মতন হোক না কেন। যাই হোক, এখানে তাহলে কি হবে, যদি বৃষ্টি হয়, কন্ডিশন ক্লজ ইফ দিয়ে তৈরি হচ্ছে, ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, তাহলে কি হবে, অনুষ্ঠান বাতিল করতে হবে, মানে ওদেরকে আমি ধরে নিচ্ছি ওদেরকে অনুষ্ঠান বাতিল করতে হবে। দে উড হ্যাভ টু ক্যান্সেল দি ইভেন্ট, ঠিক আছে? They would have to cancel the event. If it rains, they would have to cancel the event.
উড হ্যাভ টু আর উইল হ্যাভ টুর মধ্যে তাহলে ডিফারেন্সটা কি, তোমরা কি বুঝলে? উইল হ্যাভ টুটাকে যখন ইউজ করছো তখন সেক্ষেত্রে কিন্তু কোনো কন্ডিশন বা শর্ত বা সম্ভাবনার কথা বলা হচ্ছে না, এবং যখনই উড হ্যাভ টুটাকে ইউজ করবে তখন কিন্তু কন্ডিশন বা শর্ত বাংলায় বলা হচ্ছে বা সম্ভাবনা একটা থাকবে, যার উপর ভিত্তি করে আরেকটা কাজ করতে হবে বা করতে হতো এরকম ভাবা হচ্ছে। পরেরটা দেখো, যদি পরিস্থিতি খারাপ হয় তবে একটা সিদ্ধান্ত নিতে হবে, মানে এখানে আমাদের বা তাদের বা আমাকে যে কোনো একটা সাবজেক্ট ধরে সেন্টেন্সটা করতে পারো, বা পরিস্থিতি খারাপ হলে একটা সিদ্ধান্ত নিতে হবে, নিতে হতো। তো এক্ষেত্রেও একইভাবে ইফ ক্লজ মানে কন্ডিশন দিয়ে শুরু হচ্ছে, ইফ দ্য পরিস্থিতি সিচুয়েশন, ইফ দি সিচুয়েশন, ইফ দ্য সিচুয়েশন worsens, if the situation worsens, যদি পরিস্থিতি খারাপ হয় আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। we would have to make a decision। বোঝা গেল? তাহলে বুঝতে পারলে যে উড হ্যাভ টুটাকে ঠিক কোন জায়গায় কোন ধরনের বাক্যের ক্ষেত্রে ইংলিশ বলার সময় ব্যবহার করতে হয়। কোন ধরনের বাক্যের ক্ষেত্রে? মানে শর্তমূলক বাক্যের ক্ষেত্রে। শর্তমূলক বাক্য, কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশন বা শর্ত যদি থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে তুমি উড হ্যাভ টুটাকে ইউজ করতে পারবে। আর যদি না থাকে, কন্ডিশন ছাড়া তুমি যদি কোনো কাজ করতে হবে, বলতে হবে, দেখতে হবে এবং সেটা যদি ভবিষ্যতে বোঝাও, ফিউচার টাইমে কোনো একটা কাজ করতে হবে এরকম বোঝাও, তাহলে সেক্ষেত্রে উড হ্যাভ টু না হয়ে উইল হ্যাভ টু হবে। ঠিক আছে? তাহলে আমি এই দুটো উদাহরণ দিয়ে উড হ্যাভ টুটাকে কোথায় ব্যবহার করতে হয় সেটা বোঝালাম। তোমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করবে ঠিক এই রকম চেহারা, আর এই যে মানে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে মনে রাখবে, তাহলে উড হ্যাভ টুটাকে ইংরেজি বলার সময় খুব সহজে ব্যবহার করতে পারবে। এবার দেখে নাও উড হ্যাভ হ্যাড টুটাকে কিভাবে ইংলিশ বলার সময় ব্যবহার করবে। উড হ্যাভ হ্যাড টু কোথায় ব্যবহার করবে বা কখন ব্যবহার করবে? না, অতীতে শর্ত বা সম্ভাবনা অনুযায়ী, অতীতে শর্ত বা সম্ভাবনা অনুযায়ী কোনো কাজ করতে হতো, বাস্তবে যা ঘটেনি, এটা কাল্পনিক, মানে কল্পনা করা হচ্ছে। কোন একটা শর্ত দিয়ে কোন একটা কাজকে কল্পনা করা হচ্ছে যে মানে কোনো কাজ করতে হতো। তাহলে উড হ্যাভ টু বা উড হ্যাভ হ্যাড টু দুটো ক্ষেত্রেই কিন্তু শর্তমূলক বাক্য মাস্ট। শর্তমূলক বাক্য না হলে এই দুটোকে ব্যবহার করা যাবে না। এটা হলো বেসিক জিনিস, এটা মনে রাখতে হবে। এইবারে উড হ্যাভ টু আর উড হ্যাভ হ্যাড টু দুটোকে আলাদা করবে কিভাবে আমি কিন্তু আগে বলেছি। সেটার জন্য তোমরা একটা টাইম মেনশন করে দিতে পারো। মানে আজ হলে, মানে আমি যদি এই বাক্যটাকেই ভাবি, আজ যদি বৃষ্টি হতো অনুষ্ঠান বাতিল করতে হতো, তার মানে বিষয়টা আজ। ঠিক আছে? আজ এবং ভবিষ্যতের উপর একটা আমরা কি করছি, অনুমান করছি। তাহলে সেক্ষেত্রে উড হ্যাভ টু দিয়ে সেন্টেন্সটাকে তৈরি করা যেত। এবং তুমি পাস্টটা তাহলে বুঝবে কি করে? পাস্টের ক্ষেত্রে তুমি গতকাল কথাটা জুড়ে দাও, মানে টাইম হিসাবে গতকাল কথাটাকে জুড়ে দাও। গতকাল যদি বৃষ্টি হতো অনুষ্ঠান বাতিল করতে হতো, মানে সেক্ষেত্রে তুমি উড হ্যাভ হ্যাড টুটাকে অনায়াসে ইউজ করতে পারবে। ঠিক আছে? এছাড়া কনটেক্সট অনুযায়ী, মানে যে প্রসঙ্গে কথা হচ্ছে সেই প্রসঙ্গ অনুযায়ী তোমরা সহজেই বুঝে যাবে যে কোথায় উড হ্যাভ টু ইউজ হবে আর কোথায় উড হ্যাভ হ্যাড টু ইউজ হবে। এক্ষেত্রে আমি দুটো সেন্টেন্স লিখেছি, যদি বৃষ্টি হতো অনুষ্ঠান বাতিল করতে হতো, বা আরো ছোট করে বললে বৃষ্টি হলে অনুষ্ঠান বাতিল করতে হতো। কাদেরকে? না ওদেরকে, আমাদেরকে, তাদেরকে, সাবজেক্ট যে কেউ হতে পারে। পরেরটাও তাই, যদি ফেল করতো আবার পরীক্ষায় বসতে হতো, মানে কে বসতো? ও বসতো। বা ফেল করলে আবার পরীক্ষায় বসতে হতো। বোঝা গেল? তো এই দুটোকে আমি পাস্টের উপর ভাবছি, এটা একটা কাল্পনিক, আদৌ এরকম হয়নি বা ঘটেনি, মানে বৃষ্টি হয়নি আর অনুষ্ঠান বাতিলও করা হয়নি।
অথচ কেউ একজন ভাবছে এরকম ভাবে, কল্পনা করছে, ঠিক আছে, এই শর্তটা দিয়ে। যদি ফেল করতো আবার পরীক্ষায় বসতে হতো, এটাও তাই, কেউ একজন ভাবছে বা কল্পনা করছে একটা শর্ত দিয়ে, ঠিক আছে, মানে শর্ত অনুযায়ী ভাবছে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, উড হ্যাভ হ্যাড টু ইউজ করতে হবে, যেহেতু বিষয়টা অতীত। এক্ষেত্রে গঠনটা দেখো, গঠনটাকে তোমরা এইভাবে তৈরি করবে, ইফ দিয়ে, যেহেতু কন্ডিশনাল, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তারপরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ had to প্লাস ভার্ব 1, ঠিক আছে, যে অ্যাকশনটা করতে হতো সেই অ্যাকশন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে যদি বৃষ্টি হতো, ইফ ইট হ্যাড রেইনড, তাহলে কি করতে হতো, অনুষ্ঠান বাতিল করতে হতো ওদেরকে, দে উড হ্যাভ had to cancel the event, ঠিক আছে। পরেরটা যদি ফেল করতো আবার পরীক্ষায় বসতে হতো, মানে ওকে বসতে হতো, তার মানে ও মানে হি, if he had failed in the exam, if he had failed, he would have had to sit for the exam again, ঠিক আছে, if he had failed he would have had to sit for the exam again। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে would have had to টাকে কোথায় ব্যবহার করতে হয়। তাহলে এই ভিডিওতে আমি তিনটে ভার্ব ফ্রেজ নিয়ে আলোচনা করলাম, তিনটেই উইল দিয়ে, উইল হ্যাভ টু, উড হ্যাভ টু আর উড হ্যাভ হ্যাড টু। এই তিনটে ভার্ব ফ্রেজই স্পোকেন ইংলিশে খুব বেশি ব্যবহার হয়। মানে এখানে আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এই তিনটে ভার্ব ফ্রেজকে কিভাবে তোমরা স্পোকেন বা ইংরেজি বলার সময় ব্যবহার করবে। আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে বা শিখতে পারলে কিভাবে এই তিনটে ভার্ব ফ্রেজকে ইংলিশ বলার সময় ব্যবহার করতে হয়। এক্সাম্পলগুলো ফলো করো, গঠনটাকে মনে রাখো, কনসেপ্টগুলো মাথায় ঢুকিয়ে নাও, তাহলেই দেখবে এই ধরনের ভার্ব ফ্রেজকে খুব অনায়াসে ইংলিশ বলার সময় ব্যবহার করতে পারছো।